একটা ট্রেন যেটা টানা 17 বছর যাবৎ ক্রমাগত পুরো পৃথিবীর চারদিকে ঘুরছে। কারণ এই ট্রেনটি যদি কোনো কারণে থেমে যায় তাহলে ট্রেনে থাকা সকল যাত্রীরা মারা যাবে। আসলে পৃথিবীর তাপমাত্রা কমে যাওয়ার কারণে চারদিকে ভয়ানকভাবে বরফ জমতে শুরু করেছে। বরফ জমতে শুরু করার পর থেকে ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা বাদে পৃথিবীর সকল মানুষই মারা গিয়েছিল। সেই সাথে সকল রাস্তাঘাট, বাড়িঘর সব কিছু বরফে ঢেকে গিয়েছিল। সুতরাং এই পৃথিবীটা কোনো প্রাণীর বসবাসের জন্য উপযোগী ছিল না, আর যে কারণে সবাই এই ট্রেনে আশ্রয় নিয়েছিল। এই ট্রেনটি বানিয়েছেন উইলফ্রেড নামের এক ব্যক্তি। সেও এই ট্রেনেই আছে, তবে তাকে আজ পর্যন্ত কেউ কখনো দেখেন নাই। সেসব যাক, এখন কথা হলো ট্রেনটি কি কখনো থেমেছিল? তারা কি বরফে থাকা পৃথিবীতে কখনো ফিরতে পেরেছিল? সেটাই আজকে এক্সপ্লেন করব। তো ওয়েলকাম প্রাইম মুভি 420 মুভি চ্যানেলে। আর হ্যাঁ, আজকে হাজির হয়েছি ইউনিক একটি হরর মুভি স্নোপিয়ার্সার নিয়ে। পৃথিবীর সকল মানুষ মারা গেছে একমাত্র এই ট্রেনটিতে থাকা মানুষগুলো ছাড়া। সেই ট্রেনে ছিল প্রায় 2000 যাত্রী। তবে এই ট্রেনের ভিতরে থাকা ধনী যাত্রীগুলো সামনের বগিতে, আর সামনের বগিতে ধনী ব্যক্তিদের জন্য ছিল সকল সুযোগ সুবিধা এবং বিলাসিতা। সেখানে ছিল তাদের জন্য আলাদা স্কুলের ব্যবস্থা। সেখানে ধনী লোকদের শিশুদের পড়াশোনা করানো হতো। তাছাড়া সেখানে ছিল তাদের জন্য মাছ মাংসেরও ব্যবস্থা। মেন কথা হলো তারা পৃথিবীর মতোই এই ট্রেনের ভিতরে সুন্দরভাবে জীবনযাপন করত। তবে গরিবের বেলায় ছিল এর উল্টোটা। যারা গরিব যাত্রী, মানে যাদের টিকিট ছাড়া এই ট্রেনে আশ্রয় দেওয়া হয়েছিল, তারা ছিল শেষের বগিতে, যা কোনো জেলখানার চেয়ে কম ছিল না। তাদের জন্য ছিল না সেখানে পর্যাপ্ত কোনো খাবারের ব্যবস্থা, ছিল না ঘুমানোর জন্য পর্যাপ্ত জায়গা। তবে খাবার হিসেবে তাদের শুধু দেওয়া হতো প্রোটিন বার নামক একটি খাবার, যেটা খেয়ে তারা কোনো রকমে বেঁচেছিল। মেন কথা, তাদের জীবন কাটছিল অনেক কষ্টে। সেখানে আমরা কার্টিস, ইলন, কিলিয়াম সহ আলিয়া নামের কয়েকজনকে দেখতে পাই। কার্টিস যে কোনোভাবে ট্রেনের ইঞ্জিন পর্যন্ত পৌঁছে ট্রেনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চেয়েছিল, কারণ ধনী লোকদের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে পড়েছিল। হঠাৎ কার্টিস অজানা এক ব্যক্তির কাছ থেকে একটা চিঠি পায়, যেখানে নামকুম মিনসু নামক এক ব্যক্তির নাম লেখা ছিল। বার্তাটা কে পাঠিয়েছে সেটা বুঝতে না পারলেও কার্টিস বুঝতে পারে নামকুম একজন সিকিউরিটি এক্সপার্ট, যে কিনা এই ট্রেনের সিকিউরিটি সিস্টেম ডিজাইন করেছিল। আর একমাত্র তিনি এই ট্রেনের সকল দরজাগুলো খুলতে পারবে। যে করে হোক সেই লোকটার কামরায় পৌঁছাতে হবে। কিন্তু সমস্যা হলো, এই মুহূর্তে সে সামনের সেকশনে থাকা জেলে বন্দী আছে, এবং জেল সেকশন তাদের কামরা থেকে 3 কামরা সামনে ছিল। এবার কার্টিস প্ল্যান করতে থাকে সেই কামরায় যাওয়ার, এবং সে সেই অনুযায়ী একটা প্ল্যান বের করে। যখন কালকে সকালে গার্ডরা তাদের প্রোটিন বার দিতে আসবে, তখন তারা তাদের ওপর সবাই হামলা করবে এবং সেই জেল সেকশনে ঢুকে পড়বে। আর এটাই তাদের শেষ সুযোগ। একটু পর ম্যাসান নামক এক মহিলা সেখানে এসে উপস্থিত হয়। সেই মহিলা সেখানকার একজন বড় কর্মকর্তা ছিল। ম্যাসান একজন অসহায় লোককে অকারণে ভয়ানক এক শাস্তির আদেশ দেয়। ম্যাসানের আদেশে গার্ডরা সেই লোকটির হাত ট্রেনের বাইরে বের করে দেয়। বাইরে এতটাই ঠান্ডা ছিল যে সেই লোকটা যন্ত্রণায় চেল্লাতে থাকে। সেই অবস্থায় ম্যাসান এবার লোকটার মাথায় একটা জুতো রেখে আরও একবার গরিব মানুষদেরকে মনে করিয়ে দেয় যে তারা এখানে ট্রেনের মালিক উইলফ্রেডের দয়ার উপর বেঁচে আছে। তাই তাদের জায়গা সবসময় ধনীদের জুতোর নিচেই থাকবে এবং তাদের বিদ্রোহ করার কোনো অধিকার নেই। কথা বলা শেষ হওয়ার পর এই লোকটার হাতটা ট্রেনের বাইরে থেকে ভিতরে টেনে নিয়ে আসে। দেখা যায় তার হাত জমে বরফ হয়ে গেছে। সেই সময় একজন গার্ড এসে হাতুড়ি দিয়ে তার হাতে আঘাত করতেই তার হাত কেটে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সাথে সাথে লোকটি যন্ত্রণায় কাঁচাতে কাঁচাতে মাটিতে শুয়ে পড়ে। এই অত্যাচার বাকিদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। আস্তে আস্তে রাত হয় এবং কার্টিস সহ সবাই পরিকল্পনা করে যে কালকে সকালে গার্ডরা তাদের খাবার দিতে এলে তাদের মেরে সামনের বগিগুলোতে প্রবেশ করবে। সেই রাতে তারা সকল অস্ত্রশস্ত্র আগে থেকেই তৈরি করে রাখে। তো পরের দিন সকালে গার্ডরা প্রোটিন বার নিয়ে তাদের কামরায় চলে আসে। ট্রেনের সামনে যাওয়ার জন্য কার্টিসের কাছে এটাই ছিল সঠিক সুযোগ। কার্টিস এবারে গার্ডের কাছে গিয়েই তার বন্দুক নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগার টিপে দেয়।
দেখা যায় গাড়ির বন্দুক সত্যিই খালি ছিল। এটা দেখে কার্টিসের সমস্ত সাথীরা ওই গার্ডসদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং স্টিল ড্রাম দিয়ে বানানো তাদের একটি লম্বা পাইপ দরজার মাঝখানে আটকে দেয়, যাতে গার্ডরা দরজা বন্ধ না করতে পারে। এরপর কার্টিস এবং তার সাথীদের সাথে গার্ডসদের মধ্যে শুরু হয় ভয়ানক মারামারি। কার্টিস এবং তার সাথীরা তাদের পরাস্ত করে, অবশেষে জেল সেকশন পর্যন্ত পৌঁছে যায়। এজার গার্ডসদের দিকে ছিনিয়ে নেওয়া চাবি দিয়ে নামগুং যে লকারে ছিল সেই লকারটা খুলে দেয়। সেই লকারের নামসুং তখন প্রচণ্ড ঘুমিয়েছিল। কার্টিস তখন নেশা জাতির একটা পাথর তার নাকের কাছে ধরতে নামগুং থরফর করে জেগে উঠল। নামগুং ছিল প্রথম সারির একজন নেশাখোর, আর নামগুং ওই ট্যাবলেটগুলোতেই আসক্ত ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে কার্টিস নামগুংয়ের সাথে ডিল করে যে যদি সে সামনে যাওয়ার দরজা খুলতে তাদের সাহায্য করে তবে সে তাকে প্রতিটি দরজা খোলার বদলে একটি করে নেশার ট্যাবলেট দেবে। নামসুং কিছুই বলে না। নামগুং তার পাশের লকারটি খুলে যেখানে তার মেয়ে ইয়োনাও বন্দী ছিল। তারপর নামগুং বলে, আমার মেয়েও আমার সাথে যাবে, সুতরাং দুজনের জন্য দুটো করে ট্যাবলেট আমাদের দিতে হবে। এতে কার্টিসও রাজি হয়ে যায়। তারপর নামগুংয়ের সাহায্যে তারা ট্রেনের দরজাগুলো খুলতে খুলতে দ্বিতীয় সেকশন চলে যায় এবং সেই সাথে তারা 17 বছর পর বাইরের আলো দেখতে পায়। শহরটা তখনও বরফে ঢাকা ছিল। এবার নামগুং তৃতীয় সেকশন খুলতেই দেখা যায় একটা লোক সেখানে ঝুলে এটি মেশিন ঠিক করছিল। এটি ছিল ফুড সেকশন, যেখানে ডিএল সেকশনের মানুষদের জন্য প্রোটিন বার তৈরি করা হতো। ওখানে যে লোক তাদের জন্য প্রোটিন বার বানাতো সেই লোক আগে ডিএল সেকশনেই ছিল, কিন্তু সে ভালো রান্না করতে জানায় ট্রেনের কর্মকর্তারা তাকে প্রোটিন বার বানানোর কাজে লাগিয়ে দিয়েছে। অ্যারিউডি কার্টিস প্রোটিন বার কি দিয়ে তৈরি করা হয় তা দেখার জন্য যখন উপাদানে ভরা কন্টেনারগুলোর ভেতরে উঁকিয়ে দেয় তখন যা দেখে তাতে তার মাথা খারাপ হয়ে যায়, কারণ ওই প্রোটিন বারগুলো পোকামাকড় বিষে তৈরি করা হচ্ছিল। তবে কার্টিস এই কথাটি বাকিদের থেকে লুকিয়ে রাখে। কার্টিস সেখানে সেই বার্তার ক্যাপচার দেখতে পায়। কার্টিস ভাবে এই লোকটি হয়তো তাদের এই বার্তা পাঠাতো। সেই জন্য কার্টিস শেফের গলা চেপে ধরে আর জিজ্ঞেস করে, তুমি কি এই বার্তা আমাদের পাঠাও? জবাবে শেফ বলল, না, কেউ একজন এই ক্যাপসুল এখানে রেখে যায় আর আমি শুধু এটাকে প্রোটিন বারে ভরে করে তোমাদের কাছে পাঠিয়ে দিই। কার্টিস এবার সেই বার্তাটি খুলতেই দেখতে পায় তাতে লেখা ছিল ওয়াটার। কাগজটি দেখে গিলিয়াম বলে, হয়তো আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের ওয়াটার সাপ্লাই সেকশন পর্যন্ত পৌঁছতে বলছে। এর ওপর শেফ বলে ওঠে, ওয়াটার সাপ্লাই সেকশন আর কয়েক কামরা পরেই আছে, যেখানে জল ফিল্টার এবং রিসাইকেল করা হয়। যদি আমরা সেটি দখল করে নিতে পারি তাহলে আমাদের আর ট্রেনের ইঞ্জিন পর্যন্ত যাওয়ারও দরকার নেই। আমরা ধনীদের জল বন্ধ করে দিয়ে তাদের থেকে আমাদের দাবিগুলো পূরণ করিয়ে নিতে পারি। এটা শুনে সমস্ত মানুষের সাহস আরও বেড়ে গেল এবং নামগুং সেই ওয়াটার সেকশনের দরজা খুলতেই দেখা যায় সেকশনে অনেকগুলো গার্ড হাতে ধারালো কুড়াল নিয়ে তাদের জমদূত হয়ে দাঁড়িয়েছিল। তারপরেও তারা পিছু হাঁটে না। শুরু হয়ে যায় দুই দলের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ। দুই দল একে অপরকে নির্মমভাবে মার দিয়ে আর কাটতে লাগল। ট্রেনের ভিতর তখন ভয়ানক অবস্থা। রক্ত ছড়িয়ে ছিটিয়ে যায় ট্রেনের জানালায়। কিন্তু সেই মুহূর্তে ট্রেনের একজন কর্মকর্তা এসে সেখানে লাউড স্পিকারে চিৎকার করে সবার উদ্দেশ্যে বলতে থাকে, সবাই থামো, আমরা সবাই ইয়েকাতেরিনা ব্রিজ অতিক্রম করতে যাচ্ছি। ট্রেনটা ইয়েকাতেরিনা ব্রিজ স্পর্শ করতে সমস্ত গার্ড চিৎকার করে বলতে লাগলো, হ্যাপি নিউ ইয়ার। আসলে এই ট্রেন একটি বিশেষ গতিতে ক্রমাগত চলত এবং সেটি সবসময় বছরের শেষে ইয়েকাতেরিনা ব্রিজ দিয়ে অতিক্রম করত। এতে ট্রেনে থাকা মানুষরা বুঝতে পারত যে নতুন বছর এসে গেছে। কিন্তু এই নতুন